দিয়ে কচু শাক টানে নিয়ে নিয়েছে করেছি, কত কি সুন্দর হয়েছে দেখ। আজকে সকাল থেকে কোনো কিছু কাজকর্ম মানে বাসন মাজা ঘর মোছা শেয়ার করিনি, তখন সময়ও হয়নি। সোনা বাবা বলেছিল আজকে কলেজ যাবে না মা, অল্প টাইমের জন্য কলেজ আছে, আজকে যাব না, আজকে লাগবে না। তারপরে ও বললো যে না মা যাবো, তাড়াতাড়ি চলে আসবো কিন্তু যাবো। তো টিফিন তো বানাতে হবে, তো বলছে না বাবা টিফিন বানাতে লাগবে, বললো মা বানিয়ে দাও, সবাই যখন খাবে আমি কি তখন দেখবো, তাহলে তুমি গোলা রুটি বানিয়ে দাও। তার জন্য সকালে কাজকর্ম শেয়ার করতে পারিনি। আর এই দেখো তারপরে চলে এসে গোলা রুটি করতে, আর গোলা রুটি করবো হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করবো, যেহেতু আমাদের নিরামিষ সেহেতু তোমার তো ঝামেলা বেশি, কাজকর্মটাও বেশি, আর পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিতে পারবো না সেই কারণে। তো এখানে গোলা রুটি করবো, আর আমি আমার জন্য দুটো গোলা রুটি করে রেখে দেবো। আর কালকে অনেক কাজ করেছি, আজকে আমার ভীষণ শরীর খারাপ জানো তো, ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, কিন্তু ওই যে করতেই হবে তোমাদের সামনে, মানে সংসারের কাজ তো আমি না করলে কে করবে। কর্তামশাইকে যদি ছুটি করে বাড়িতে রাখি তাহলে তো হবে না, সেই কারণে। তো এখানে দেখো এই যে ময়দা মাখবো এখন, আর বটিটা ওদিকে রাখতে গিয়ে আবার রাখলাম না, মনে পড়ে গেল ওদিকটা জল দিয়ে এখনও ধোয়ানো হয়নি, রান্নার জলের বালতি বার করব মাজবো, তারপর ওদিকটা জল দিয়ে ধুয়ে তারপরে ধোয়া বাসন আবার ওদিকে রাখবো, সে হচ্ছে ব্যাপার। তো এখানে ময়দা নিয়ে নিচ্ছি, ময়দাটা এনে আমি রাখি মাঝে সাঝে পরোটা বা এই গোলা রুটি এগুলো করে দেওয়ার জন্য। আটার গোলা রুটি কী হয় বলো তো, ভালো হয় না, খেতে ভালো লাগে না, সেই কারণে আটার গোলা রুটি করি না। আর ময়দাটা কি বলো তো, প্রথম ভাবছিলাম কি যে কি করব, একটু মোটা মোটা করে মানে ঘন ঘন করেই করি, তারপর দেখলাম যে না ঘন ঘন করলে হবে না, তো ময়দাটাকে ভালো করে না ফাটালে না গোলা রুটিও ভালো করে হয় না। তো ময়দাটাকে ভালো করে সুন্দর করে অনেকক্ষণ দিয়ে ফেটিয়ে তারপরে তাহলে এটা কী বলে বেশ নরম নরম হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু জানো তো। তো এই গোলা রুটির মধ্যে কিন্তু একটু ডিম একটু সুজি এইসব দিলেও ভালো লাগে, কিন্তু নিরামিষ আর এমনিও আমি ডিম দিয়ে গোলা রুটি খুব একটা করি না জানো তো, ডিমের খরচা আবার গোলা রুটির খরচা দুদিকে আর হয়ে ওঠে না, সেই কারণে করি না। তো চলো ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিই, তারপরে আবার বাকি গোলা রুটিটা তৈরি করে নেবো আর কি। তো এই দেখো গোলা রুটি আমার এখানে হয়ে গেছে, আর এই যে সুন্দর করে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে একটু কড়া কড়া করছি, কেন নরম গোলা রুটি নরম হবে। আর তেল আমি একবারই দিয়েছি আর দিইনি, এবার তেল ছাড়া গোলা রুটি করি, প্রথম গোলা রুটিটাই তেল দিয়ে দিলাম, পরেরগুলো অতটা দেবো না। তো দেখতেই পাবে তোমরা, সাথে থাকো। এই দেখো কি সুন্দরভাবে হয়ে যাবে, কিন্তু কারা কারা গোলা রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। এই যে সস আর রুটি দিয়েছি, আর এই রয়েছে একটা, খেলে খাবে আর নিয়ে যাবে। সোনা বাবার আজকে অনেকটা দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে বলতে কি বলো, বাচ্চা মানুষ তো সব দিন একরকম তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ও বেরিয়ে গেল, আমার এখন অনেক কাজ আছে করব, বুঝেছো। সোনা বাবা বেরিয়ে যাক, ওকে করে দিয়েছি খাবার, ও একটু গোলা রুটি খেলো, আজকে ছোলা বাদাম ভেজায়নি। আর এই যে আমি সব এখন মাজবো, ওখানে বাসন রেখেছি, তাওয়া ফাওয়া জলের বালতি সব মাজতে হবে। চলে এসেছি এখানে সমস্ত বাসনপত্র নিয়ে, গোলা রুটি করেছি, তাওয়া বেলনি চাকি জল ভরা, আর এই যে জামা কাপড়গুলো নিয়ে, খানিকটা জামা কাপড় আজকে কেচে দেবো আর খানিকটা কালকে কাচবো, যেহেতু সামনে বিয়েবাড়ি যাওয়ার মানে অনুষ্ঠান বাড়ি এঙ্গেজমেন্ট পার্টি মানে বাড়িতে যাওয়ার আছে, বিয়েবাড়ি ভুল বললাম। তো তোমরা অনেকে বলে ভাদ্র মাসে কার হয়, তো ভাদ্র মাসে কার হয় না, ওদের এখনও শ্রাবণ মাস চলছে, বিহারি বাড়ি মানে আমার পিসামশাই হচ্ছে বিহারি আর কি, সেখানে বিহারি বাড়ি আর কি, বিহারিদের তো শ্রাবণ মাস এখনও চলছে, এখনও শেষ হয়নি, সেজন্য ওদের শ্রাবণ মাসেই হচ্ছে। আর এখানে আমি সব জামা কাপড় কাচ্ছি, কেন কালকে আমার প্রচণ্ড কাজ আছে, নেমন্তন্ন বাড়ি যাওয়ার আছে, তারপরে অনেক কিছু আছে, যখন আমি ভিডিও এডিট করে ভয়েস এসে কখন যে দেবো আমি জানি না, এডিট হয়তো করে নেবো কিন্তু ভয়েসটা কখন দেবো আর কি, সেই জন্যে। তো অর্পিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি তো তোমার পাশে থাকতে চাই, ছোট্ট গিফট দিতে চাই, কিন্তু যেটা দিই সেটা তো ইউটিউব থেকে কেটে নেবে। হ্যাঁ, তো সত্যি করে বলতে দিদিভাই, হ্যাঁ কেটে নিয়েওছে, তুমি যা দিয়েছো প্রায় অর্ধেকের থেকে সামান্য একটুখানি বেশি আমাকে দিয়েছে, বাকিটা সবই কেটে নিয়েছে, জানো তো। সেই জন্য মানে বললাম, মানে আলাদা করে লিখে যদি কমেন্ট আমি তোমাকে পোস্ট করতাম তাহলে হয়তো মানে ওটা ডিলিট করে দিত ইউটিউব, হয়তো যেহেতু এই মানে দেওয়ার কথা থাকে তো সেখানে ডিলিট করে দেয়, সেই কারণে তো ওখানে বলে দিলাম। তো দিদিভাই আমাকে বলেছে, আমার এত ভালোবাসা দিয়েছে দিদিভাই, থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ। সবাইকে তো এমনিও থ্যাংক ইউ জানাই, সবাই আমাদের অনেক ভালোবাসো, কিন্তু অর্পিতা দিদিভাই রিসেন্ট নতুন দিদিভাই আমার ভিডিও দেখছে, আমার ভিডিও ভালো লাগে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকেও। তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে এই সংগ্রাম লড়াই, এই ছেলেকে মানুষ করা পড়াশোনা শেখানোর, এটাও আমি পার করে যাব। আর এই পরিশ্রমটা আমাকে তো করতেই হবে, তাই না। আমি তো সারা জীবন পরিশ্রম করলাম অন্য লোকের জন্যে, এখন পরিশ্রম
করব হচ্ছে আমার নিজের ছেলে সন্তানের জন্যে, পরিবারের জন্যে, আমার স্বামীর জন্যে, যে হচ্ছে আমার এত কষ্ট কিন্তু বোঝে। আমার কষ্ট হলে দেখে, তোমরা তো দেখেছো আমার পায়ে কত ব্যথা, সেই ব্যথার মধ্যে দিয়ে আমার কর্তামশাই পায়ে মলম লাগানো বলো, ব্যান্ডেজ বেঁধে দেওয়া বলো। আমি যখন বলি যে তুমি করো না, বলে যে না আমি করবো না তো তোমাকে কে করে দেবে, বাড়িতে আর কে আছে, তুমি তোমার পায়ে কি করে ভালো করে লাগাবে। তো ভাগ্য করে সন্তান আর স্বামী পেয়েছি তোমাদের আশীর্বাদে, এই জন্য অনেক 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 ধন্যবাদ জানাই ভগবানকে। আর ভাগ্য করে সমস্ত আমি ভিউয়ার্স দিদিদের পেয়েছি, বন্ধুদের পেয়েছি, সাবস্ক্রাইবার মানুষদের পেয়েছি যারা আমাকে এত ভালোবাসে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। বলে না যে অনেক মানুষ আছে এই ভালোবাসাটা যখন তোমরা কমেন্ট করো না, তারা বসে বসে দেখে, তখন তাদের মানে কি সহ্য হয় না আর কি। তো ভাবে এই ভাড়া বাড়ি থাকে কি আছে এরকম করে, আমাদের তো সব কিছু নিজেদের, তাও আমাদের মানুষ ভালোবাসে না। তো এটা হচ্ছে সব কিছু ভাগ্য। আর আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ কি ভগবান আমাকে এত সুন্দর সবাইকে পাঠিয়েছে আমার জীবনে, সের জন্যে। তো বুঝেছো। আর কতগুলো জামা কাপড় দেখছো, সোনা বাবার তো জানো, আমার সোনা বাবার হচ্ছে শরীরে একটু ইনফেকশান আছে। ও একটা জামা মানে একটা জামা যদি একবার ঘাম হয়, সেটা যদি দুবার পরে বা তিনবার পরে, তাহলে ওর আবার সেই প্রবলেমটা দেখা দেয়। আর সেই প্রবলেমের জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু, অনেকে অনেক রকম ধারণা করেছে যে এই রোগ হয়ে গেছে, ওই রোগ হয়ে গেছে। তো তোমাদের আশীর্বাদে সেই রোগটা থেকে বাঁচোয়া। কিন্তু জামা কাপড় আমার রোজেরটা রোজ ওরটা ধুয়ে দিতে হয়। ওর বড্ড অয়েলি স্কিন জানো তো, জামা কাপড়গুলোও তাই হয়। আর এই জামা কাপড়গুলো সব বালতিতে নিয়ে নিচ্ছি, আর আমার জল আসেনি এখনও, সব আজকে বালতি ফালতিগুলো সব খালি। তার কারণ কি, কালকে তো দেখেছো যে কতটা কষ্ট করে সব কিছু সকালে কেচেছি, ধুয়েছি, ঘর ঝেড়েছি, কালকে দুপুরবেলা গামলা খালি ছিল, সেই গামলাটা বিকালে ভরেছি। বিকালে ভরাতে আমি যে গামলাতে দিয়ে বাসন টাসন মাজি, সেই গামলার জল বিকালবেলা আর পাইনি। বিকেলবেলা মাত্র 2 গামলা জল পেয়েছি, 1 গামলা ওদিকে ভরেছি আর 1 গামলা জলে বাথরুমে দিয়েছি, বাসন মেজেছি আর এই সিলভারের বালতিতে ভরে রেখেছি। সেই জন্য এই গামলাটা পুরো খালি ছিল। আর যখন খালি ছিল সকালবেলা, আজকে ভাগ্যিস কলেজ নেই ছেলের আমার, সেই কারণে মানে রক্ষে আর কি যাকে বলে, মানে কলেজ নেই বলতে গেলে কি, যে কলেজে গেছে আমার ওই টিফিন করার চাপ নেই, তার টিফিন করলে ডবল ডবল বাসন হতো, আরও এক্সট্রা অনেক কিছু হতো। সেইটা রুটি তরকারি করলে তো অনেকগুলো বাসন, আর গোলা রুটি করেছি মানে একটা হয়েছে। কেন আমার আজকে জলই ছিল না, কালকে বিকালে জল পাইনি, গামলা খালি ছিল। সকালবেলা উঠে যে বাসি জলে কাজ করি সেটা আর করে উঠতে পারিনি আর কি, বুঝেছো। আর সকালবেলা বাথরুম গেছে কর্তামশাই, আমি গেছি, কর্তামশাই গেছে। তারপরে কালকে বিকালের থেকে এসে রাত অবধি, মানে আজকে সকাল অবধি যে বাথরুম টাথরুম গেছি, মুখ হাত পা ধোয়া, চায়ের বাটি টাটি ধোয়া, এগুলো কিন্তু সব আমাকে ওই যে গামলার জলটা পেয়েছিলাম ওটা দিয়েই করে নিতে হয়েছে আর কি। তার জন্য আমার দুদিকে 2টো গামলা খালি হয়ে গেছে, তার জন্য আজকে জল পাইনি। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো এদিকে সব কিন্তু মানে মেলে নিচ্ছি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আমি না ফোনের দিকে তাকাতে পারছি না, রোদ্দুরের দিকে, কি গরম পড়েছে, আর সেই পরিমাণে রোদ্দুর দেখো, ঝা চকচকে রোদ্দুর। সব জামা প্যান্ট কেচে ধুয়ে দিয়েছি, আর হচ্ছে প্রচুর গরম লাগছে, এত গরম বলার কথা না। আজ গোটা একটা সপ্তাহ হয়ে গেছে আজ ময়লার গাড়ি আসে না, ফোন করলে ফোন ধরে না, আসবে কি না জানি না, ভরে পড়ে আছে। আর এইদিকে দেখো এই যে পুঁই শাকের গাছগুলো কর্তাকে বলেছি আজকে তুলে দিতে, এখান থেকে এই যে নেমে নেমে চলে এসছে, গায়ে লাগবে, কে ডালপালা ভেঙে দেবে তার ঠিক নেই, বুঝেছে, সেই জন্যে। আর প্রচুর গরম লাগছে, প্রচুর মানে প্রচুর। আর কালকে তোমাদের দেখিয়েছিলাম পায়ে ব্যথাটা, আর আজকে সেই ব্যথাটা, পাটা ফেলতে পারছি না, রাস্তায় যাইনি, ফোনটা এখানে রেখে দিয়ে ভিডিও আপলোড দিচ্ছি সকালে, বুঝেছো। কেউ ফোন করলেও ফোনটা ধরছি না, শুধু সোনা বাবার ফোনটাই ধরেছি, আর কারোর ফোন ধরেনি। আর কি গরম, কি গরম, কচু শাক কাটবো, বুঝেছো। আর হাতগুলো আমার ভেঙে চুরে আসছে, ভাল লাগছে না, এত এত রোদ্দুর উঠলে না আর ভাল লাগে না, রোদ্দুরে প্রচুর কষ্ট হয়, বিরক্তি লাগে, বুঝেছো। পুরোটা ঠিকঠাক হয়নি, না হয়েছে। সবজি কাটতে বসেছি, আর কি রান্না করবো বলো তো। আজকে করব কচু শাক আর সোয়াবিন আলুর তরকারি। আমার শরীরটা ভীষণ খারাপ, তো কর্তামশাই বলছিল যে তোমাকে রান্না করতে হবে না, তুমি এক কাজ করো, আলু সেদ্ধ ভাত করো। কিন্তু কি বলো তো, আলু সেদ্ধ ভাত নিরামিষের দিন কিভাবে খাবে, একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখলেও তো হতো বলো। তো কচু শাকটাও একদম নষ্ট হয়ে যাচ্ছে, এরপর রেখে দিলে আর খাওয়া যেত না। তো কচু শাকটা রেখে দিয়েছিলাম একটু ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য। বাবা, ইলিশ মাছের যা দাম, আমাদের ভাগ্যে সেটা জুটবে না গো, এবছর আর ইলিশ মাছ আমরা আর খেতে পারবো না, কেন প্রচুর দাম। দেখতে পেলে তো, ওই যে অনুষ্ঠান বাড়ি যাব বলে, সেই জন্য আমি কিন্তু আমার এই সপ্তাহে বাজার দোকান যাইনি। আর
দামও ইলিশ মাছের প্রচুর, তার জন্য কচু শাকটা ছোলা দিয়েই খাবো। ছোলা দিয়ে আমার ভালো লাগে, সবারই ভালো লাগে, তবু হয় না বছরের এই মাছটা একবারই তো, মানে এই বর্ষার সময় ইলিশটা ওঠে, এরপরে তো আর এর থেকেও বেশি দাম হবে, তখন তো আর খেতে পারবো না। তার বছরের সিজনের ইলিশ একদিন একবার তো খাওয়া যেতেই পারে, সেই জন্যেই কথাটা বললাম। কারণ এই কথাটার আবার অন্য কেউ অন্যভাবে ব্যাখ্যা নেবে। দেখো, খাবার ইচ্ছা সবারই করে, পারবো না সেটা পরের কথা, কিন্তু ইচ্ছা কার না করে যে বছরে একদিন ইলিশ মাছ খাই। কেউ কেউ তো এত ইলিশ মাছ ভালোবাসে, তারা একদিন কেন, তারা হাজার অসুবিধার মধ্যেও কিন্তু যে কদিন পারে সে কদিন নিয়ে আসে। আমরা তো এখনও একদিনও আনতে পারলাম না, তো দেখা যাক কি হয়। তো এই কচু শাকটা খাচ্ছি। কচু শাক ছোলা দিয়ে খেতে কারা ভালোবাসো, চিংড়ি মাছ দিয়ে কারা ভালোবাসো, আর ইলিশ মাছের মাথা লেজা দিয়ে কারা ভালোবাসো, আর কচু শাক তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে দেখো কচু শাক কাটতে কাটতে একটা ফোন চলে এসেছে, মানে সোনা বাবার ফোন চলে এসেছে আমাদের এটিএমটা দেখো রিটার্ন চলে গেছিলো, তো সোনা বাবাকে ফোন করেছে, সোনা বাবা তো কলেজ। তা আমি আবার কর্তামশাইকে ফোন করলাম, তুমি কাজ থেকে ফেরার পথে তুমি একটু পোস্ট অফিসে ঘুরে এসো। তো বললো ঠিক আছে। তারপরে সোনা বাবা ফোন করে বললো যে মা, এটিএমে আমায় ফোন করেছিল, আমি তোমার নাম্বারটা দিয়ে দিয়েছি। তা বললাম ঠিক আছে, তাহলে আসুক, কেন সেই এটিএমটা ফেরত চলে গেছে, চার্জ তো কেটেই নিয়েছে। সোনা বাবার আমার সোনা বাবার অ্যাকাউন্টে গিয়ে কিছু পয়সা ফেলে আসতে হবে, তার কারণ হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন করা যে টাকাটা থাকে সেই টাকাটাই ওর কেটে নিয়েছে। আর এটিএমটা আমার এই কারণে নেওয়া হয়েছে, আর গুগল পেটা ওই মানে সেমিস্টার বাবদ অনলাইনে পেমেন্টের জন্য আর কি, বুঝেছো। কচু শাক সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আমি করছিলাম শর্ট ভিডিও। তো ওই যে বাড়ি বাড়ি যে বিক্রি করতে আসে না যে দিদিরা, সে দিদিরা এসছে আর আমার দরজার কাছেই বসে আছে, একটু আরাম করছে, জল টল খেলো আর কি। বললো একটু বসবো, তারপর না বসুন, কোনো অসুবিধা নেই। অনেকে আবার বলে আমাকে যে হ্যাঁ, ওরা অচেনা মানুষকে কেন বসতে দাও, কোথায় কি হয়ে যাবে। দেখো, মানুষ সবটাই পুরোটাই চলে, জীবনটাই চলে বিশ্বাসের উপর। আমি তাকে বিশ্বাস করলাম। দেখো, এই গরম রোদ্দুরে, আমার বড় তো রোদ্দুরে কাজ করে, আমি বুঝি কত কষ্ট, একটু জল খাওয়ার জন্য কত কষ্ট। আমি বললাম দিদি ঘরে আসো, পাখা চালিয়ে দেবো। বললো না, আমি না এখানেই বসি। তা বললাম ঠিক আছে। তা উনি বসেছে, তা আমি তো শর্ট করতে পারবো না, তাই কারণে আমি বললাম চলো রান্নার কাজটা আগিয়ে রেখে তারপরে করব। আর মানুষকে আমি ভালোবাসি গো। একটুও চার্জ নেই, কটা শর্ট ভিডিও করলাম, আর ওই বিক্রি করতে আসে না, তো বলে একটু ছবি টবি তুলে দেয়। আমার এত গরম লাগছে আর এতটা শরীরে কষ্ট হচ্ছে, গামলা পাইপ দিলাম, চাল ধোবো, জল নেবো রান্নার, আর গরমে টিকতে পারছি না। আর যখন এই গরম পড়ে না, তখন আমাদের পাখার হাওয়া হয় না। এক তো পাখাটা অনেক পুরানো, আর দ্বিতীয়ত সব আশেপাশে এসি চালায়, এত গরম লাগে আমার, আমি কি বলবো, আমি সহ্য করতে পারি না গো একদম, বুঝেছো, খুব কষ্ট আমার হতে থাকে। এখন হচ্ছে অনেক কাজ, ফোনটা চার্জ দেবো, দিয়ে চাল টালগুলো ধোবো, জল টলগুলো ভরবো তৎক্ষণে। হ্যাঁ, আর এখানে তো ওই যে কচু শাক কেটে সেদ্ধ করে রেখেছি, কচু শাকের জল এগুলো সব ধোবো। আর কর্তামশাই বললো যে তোমাকে আলু সেদ্ধ ভাত করে, তোমার আর কিছু করতে হবে না, কেন জানে আমার শরীরটা কাল থেকে খারাপ, কালকে তো প্রচুর খাটাখাটনি গেছে। আর ওই গ্যাসের যে বার্নালটা কিনেছি 160 টাকা নিয়েছে। এবার কি বলো, এই অল্প পয়সার জন্য যে কত দিন ধরে কষ্ট ভোগ করছি, কত হ্যাপা পোয়াচ্ছি। আর আমার অটোমেটিক দেখো চোখগুলো সব কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কালশিটে পড়ে গেছে। আমার ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমার শরীরটা সত্যিই খুব খারাপ, কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে আমার। আর এইগুলো একদম ভালো হচ্ছে না। দেখো, কালকের অনুষ্ঠান বাড়ি আছে, কি অবস্থা। দিদিভাই বলেছিল, দেখো বিকাশুল নাকি খেতে ভিটামিন, একটা ভিটামিন ওষুধ দোকানে বলতে গেছিলাম, 200-250 টাকা পাতা, আমার এখন ক্ষমতা নেই অত খাওয়া। এদিকে শুধু ছিল, এখন এদিকেও হয়ে গেছে। ওষুধের দোকানে দাদা বললো ভিটামিনের অভাব, ওই জন্য এরকম। কি খাবো ভিটামিন বলো তো, বলো। চলো, চার্জে ছিল। আর এই দেখো ঘর ভাড়া দিয়ে আসলাম, বুঝেছো। আজকে 22 তারিখ হয়ে গেছে, 22 তারিখ 20 তারিখে দিতাম, তো হচ্ছে কালকের 20 তারিখে বৃহস্পতিবার ছিল, ওই জন্য দিতে পারিনি। তারপর 21 তারিখ কালকের ঘরটা ঝাড়তে করতে, এই কাজ ও কাজ করতে করতে অনেক টাইম হয়ে গেছে, মানে কালকে দিতে পারিনি। ওই জন্য আজকে আগে গিয়ে রান্নাবান্না ফেলে, আর শরীরটা তো খারাপ, একটু একটু কাজ করছে, আর একটু একটু এই দেখো একটু আলু টালু কেটে রেখে দিয়ে চাল টাল ধুয়ে আবার গেলাম ভাড়াটা দিয়ে আসলাম। দেখি বিকালে বেরোবো, একটা ছোটো টিপ আনবো। এত হাত পাটা ভেঙে চুরে আসছে, ভাবছি 1 গ্লাস গ্লুকন-ডি গুলে খাই, তারপরে কোনো কাজে হাত দিই, কেন শরীরটা একদম চলছে না। পাখাটাকে কমাই, ফোনটা এই দেখো এই যে চার্জে লাগানো, আর গরম যা পড়েছে, পাখা কমালে আমি বাঁচব। কচু শাকটা বসিয়ে উঠে গেছিলাম, ময়লার দাদা এতদিন পর এসছে, বুঝেছো। তো ছোলা দিয়ে কচু শাক বসিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আদা ফোড়ন দিলে ভালো হতো, কিন্তু সবজি আনতে যায়নি তো, আদাটাও নেই। আর এত বালতিটা গন্ধ ছাড়ছে, কি বলবো। কর্তামশাই আসলে বলবো আগে একটু জল বুলিয়ে ধুয়ে দাও।
সোয়াবিন আলুর তরকারি এক কড়াই বসিয়ে দিয়েছি, জানো ভাত হয়ে গেছে, কচু শাক তো দেখিয়েছি। আর সোনা বাবা আমার কাশি উঠে গেছে। সোনা বাবা ফোন করেছিল যে মা এটিএম এসে গেছে, আমি তো কলেজে, তুমি ওই যে কী বলে তুমি তোমার নাম্বার দিয়েছি, তোমার বাড়িতে যাবে তখন ফোন করবে। তা আমি আবার কর্তামশাইকে ফোন করলাম যে আসার পথে তুমি এটিএমটা দেখো, পোস্ট অফিসে ঢোকো, যদি হয়। কালকে আমি বললাম সোনা বাবাকে, ওর বাবাকেও বললাম, তো বললো যে না এত তাড়াতাড়ি আসবে না। আমি বললাম এটিএমটা তৈরি করা আছে, ওরা রিটার্নে নিয়ে নিয়েছে, মানে আবার রিটার্নে পাঠিয়ে দেবে, আসতে যে কদিন। আর তৈরি করতে গেলে তো একটু সময় লাগে, তো তা তৈরি করতে হয় না, তুমি ডবল করে আমার দুবারে চার্জ কাটতে হবে। ছোলার জলটা খেতে নিয়েছিল কর্তামশাই, তো খেতে পারলো না, গেল পোস্ট অফিসে। আর এই দেখো সোয়াবিনের তরকারিটা কর্তা বললো যে পাতলা করেই করো, তো এই যে হয়ে গেছে। আলু ঘেটে দিলে একটুখানি আলু সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা ঘেটে দিলে একটু ঘন ঘন হতো, তা আলু আর ঘাটবো না, এরমই থাক। কাল তো কর্তামশাইকে বলেছিলাম যে একটু আচার নিয়ে এসো তো পেলে, তো ওই যে আচার কিনে নিয়ে এসছে। কেন বলো, আমি একদম খেতে পাচ্ছি না, সেই জন্য। আম পড়বে তো শোনা, না চামচি দিয়ে তোলো মুখটা কেটে, বললাম খানিকটা ঢালো নিরামিষে আর খানিকটা আমিষে ঢালো। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই জন্য নিয়ে এসেছে। আর আমি এখানে খাবার অলরেডি বার করে নিয়েছি, এই যে কচু শাক আর এই যে সোয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে ভাত, বুঝেছো। সোয়াবিনটা পাতলা করে করেছি, কর্তাই বললো, ছেলেও বলেছে। আর কচু শাকটা কি সুন্দর হয়েছে দেখো। সব কি ওখানে পড়লো না, শুধু ঝোল পড়লো, আম পড়লো না। হ্যাঁ থাক নি, আমিষে ওটা পরে ঢেলে দেবে। তো এই জন্য আনতে হবে, কেন বলো তো, একটু আচার ছাড়া না মোটে ভাত খাওয়া যায় না গো, একদম এত গরমে এত কষ্ট। আর রোজ রোজ তো পাকা আম আনতে পারি না। তো এই দেখো আমি এখানে বাসন মাজতে বসে পড়েছি, তোমাদের তো বললাম কাল জল পাইনি, আজকেও সেম টু সেম জলটা এখানে ভরে বালতিটা ভরে নিচ্ছি, তারপরে বাথরুমে দিয়ে দেবো আর কি, তো একটু পরেই দেবো। বাথরুমে আজকে জল দেওয়া হয়নি। আর তোমাদের কারোর জানা থাকলে বলো তো যে মাথার চুল পড়াটা কি করে কমবে, এত চুল পড়ছে, পুরো মাথা আমার টাক হয়ে গেছে, মানে মাথাতে চুলই নেই বলতে গেলে, জানো তো। আর কি রোদ্দুর দেখো, আমার কিন্তু সারাদিন আজকে প্রচুর কষ্ট হয়েছে। আমি কিন্তু আজকে ভাত টাত কিচ্ছু খাইনি, কেন আমার এতটা কষ্ট হয়েছে, ভালো লাগছে না। সোনা বাবা কলেজ থেকে বাড়ি চলে এসছে, ওর টিফিন কারি মেজে দিলাম। আর সন্ধেবেলা দেখো আমি সারাটা দিন শুতে পারিনি, শুধু বমি হচ্ছে। এখানে কর্তামশাইকে বললাম গ্লুকন্ডি গুলে দাও, তো কর্তামশাই গ্লুকন্ডি গুলে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো এত মোটা করে দিয়েছে গুলে, তো বলছে তুমি চুপচাপ পড়ে আছো, একদম ভাল লাগছে না, তুমি ছটপট না করলে, তুমি কথা না বললে একদম আমাদের ঘরটা পুরো কানার মতন হয়ে যায়। তাই আমি বললাম বেশি কথা বললেও তুমি তো তখন বলো কত কথা বলছে, বকবক বকবক করতেই থাকে। আর এদিকে যখন কথা বলি না তখন বলছে সেটা তো আমি এমনি বলি তোমাকে, তুমি কথা না বললে আমাদের সংসার পুরো কানা, তোমার কথা শোনার জন্য আমার আজ ভালো লাগে না, তুমি যখন চুপ করে যাও আমার তোমার কথা না শুনতে পেলে ভালো লাগে না। তাহলে বুঝতে পারছো কতটা দরকার। বলছে আমি কোনোদিন কি বলেছি তোমাকে যে তুমি আমাদের জীবনে দরকার না, তুমি আছো বলেই আমরা আছি, তুমি না থাকলে আমরাও হয়তো মানে কোথায় মানে চলতো, কিন্তু কেমনভাবে চলতো জানি না। শুভ সন্ধ্যা। আজকে রান্না বান্না খাওয়া দাওয়ার কিছু ভিডিও হয়নি, তার কারণ হচ্ছে আজ আমার শরীর একদমই ভালো না, ভীষণ খারাপ পরিশ্রমের চোটে। আর আমার কর্তামশায়ের হচ্ছে আমাকে নিয়ে ভীষণ চিন্তা। এমনিতে যখন বকবক করি তখন বলবে যে মানে একটু চুপও থাকো, কিন্তু যখন আমি চুপ থাকি তখন সব থেকে বেশি আঘাত পায় আমার কর্তামশাই। একসাথে গ্লুকন্ডি 3 চামচ দিয়ে গুলিয়ে দিয়েছে, যে আমাকে বলছে তুমি শুয়ে আছো ভালো লাগছে না, তুমি তোমার শরীরে একটু তাগড়াই হোক, ওঠো। তারপরে বমি হলো, বমি করছি, সকাল থেকে কষ্ট, কিছু খেতে পাচ্ছি না, আর খুবই কষ্ট, মানে শরীর ভেঙে চুরে আসছে, হাত পা যন্ত্রণা করছে, এতটা কষ্ট হচ্ছে বলার কথা না। মানে ঘরে থেকে থেকে আরও বেশি মানে কর্তা ভাবছিল যে কালকে হয়তো নেমন্তন্ন বাড়ি যেতে পারবো না, তাই তো নেমন্তন্ন থেকে বেশি চিন্তা যে ও সারাদিন শিবানী বকবক 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 করবে, আর ওর কানের পোকাটা ট্যাক 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 করে নাড়াবে, তাহলে ওটাতে ও বেশি খুশি। শিবানী শুয়ে থাকলে চুপ করে থাকলে ওর ভালো লাগে না। সমস্যা হচ্ছে আমার জানি না, এই গলা দিয়ে এখানে কষ্ট হচ্ছিল, আর হাত পা দুটো ভেঙে চুরে আসছিল, বুকে যন্ত্রণা করছিল। তো আমার কর্তা বলছিল চলো হসপিটালে যাই, আর নাহলে প্রাইভেটে কোনো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, তাই তো। কেউ ঘরে একজন যে মেন মাথা, আমি তো কিছুই না, আমি শুধু কামাই, ও হচ্ছে মেন মাথা ঘরে। ও যদি অসুস্থ হয়ে পড়ে থাকে আমারও ভালো লাগে না। আমার টিপের পাতা নেই, দেখি বেরোবো আনতে যাবো, নাহলে কালকে যেতে পারবো না।
আর কাল নেমন্তন্ন বাড়ি যেতাম না, কিন্তু সোনা বাবাটার জন্য বেশি, ও তো কোথাও নেমন্তন্ন পায় না, আর আমরা গরিব বলে কেউ আমাদের করেও না। আর কেউ বলবে যে তো কি তোমার বর কি চিবাচ্ছে বলো তো, ওই ইসে ওই পাশ কেন হচ্ছে, চা খেয়েছে তো মুখটা টক হয়েছে ওর, ওই জন্যে, বুঝেছো তো। তো এখন একটু বেরোবো ভাবছি, কিন্তু আমার বিকালেই বলছিল, আমি তো সারা দুপুর শুইনি বমি হচ্ছে বলে, তখনই বলছিল চলো একটু বাইরে দিয়ে তোমাকে ঘুরিয়ে হাঁটিয়ে নিয়ে আসি। এখনও যে উঠে দাঁড়িয়েছি তো সেটাও দাঁড়াতে পারছি না, আমার এতটাই কষ্ট হচ্ছে আর কি। তো আমার রাতে আবার আগে সোয়াবিনের তরকারিটা করেছি, একদম ভালো হয়নি, খেতে কোনো টেস্টি হয়নি, নাকি আমার মুখে এরকম লাগছে আমি জানি না, হয়েছে অন্যরকম হয়েছে, মানে আমার কিছু ভালোই লাগছিল না। অন্যদিন যেরকম হয় সোয়াবিন সেই হিসাবে সেই তুলনা হয় না। তারপরে আমার এই হচ্ছে, আমার রান্না করতে ভালো লাগে কেন জানো, যত খারাপ তরকারি আমি খেতে পাচ্ছি না, কিন্তু আমার বর কিন্তু ঠিক খেয়ে নেয়, এই জন্য না এইসব মানুষের জন্য রান্না করেও সুখ আছে, যে ভালোটা যেমন খেতে ভালোবাসে খারাপটাও কিন্তু ফেলবে না। কিনেছি খাবো না, ফেলে দেবো না। ওটা রাতের বেলা বলেছি একটু মশলা সাঁতলে দেবো, দেখা যাক, বা বর বললো নিজেই করবে। এই দেখো বুকটা দেখতে পাচ্ছ তো, আজকে এতটা ফুলে উঠেছে কিন্তু যন্ত্রণা করছে অনেক, ভালো লাগছে না, কথা বলতেও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, রান্না করতে ভালো লাগছিল না। ও বলেছিল ফোন করে যে শুধু আলু সেদ্ধ ভাত করে রাখো, আমিই করেছি সোয়াবিনটা, এ হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পাখা চলছে, আমার গরম মানছে না, শরীরে খুব গরম লাগছে, মনে হচ্ছে প্রেশারটাও বেড়েছে, সাথে থাকো, বুঝো না। তো গেলাম, চলে এসেছিলাম, এর থেকে বেশি দূর চলে গেছিলাম, আমি ভুলেও গেছিলাম যে টিপের পাতা নেবো পাড়ার দোকান দিয়ে। তারপরে কর্তা মশাই বললো কি গো টিপ নিলে না, এই যে 2 পাতা টিপ নিয়েছি, একটাই ছোটো আর একটা তার থেকে একটু বড়, বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। তো আমার যেহেতু চুড়ি টুড়ি নেই, ভাবলাম একটা চুড়ি দাম দেখি, মোটামুটি অল্প স্বল্প পয়সা হলে নাহলে নেওয়ার ঘরে। এমন চুড়ি মানে তার রং নেই, আমার মতনই সব হয়ে গেছে। বলছে এখন নেই, সামনে পুজো, তো পুজোতে নতুন উঠবে। তাহলে পুজোতে নিয়ে কি করবো, আমার তো কাল দরকার। আর আমি এখন যাচ্ছি হচ্ছে চোখের ডাক্তারের নাম লেখাতে, কেন আমার চোখ খুব সমস্যা করছে, নাম ডাক্তার দেখালে আমার হবে না, বুঝেছো তো, চোখটা আমার খুব কষ্ট দিচ্ছে। আর এইটুকু বেরিয়েছি তাতেই আমার গরম ঘাম, শরীর অস্থির করছে, ভালো লাগছে না, প্রচুর গরম গো, প্রচুর। আজকে এখানে নাম লিখবে না, বুঝেছো, রবিবার বা সোমবার লিখবে। তো রবিবার কালকে তো আমরা থাকবো না, সোমবার। তো একটা ফোন নাম্বার দিল, বললো ফোন নাম্বারে ফোন করতে, হচ্ছে কথা। তো এখন যাব, কালকে যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাব, ওই যে টাকা পয়সা দিলে না, এমনি কোনো গিফট কিনবো না, কেন আমি তো দেখিনি এঙ্গেজমেন্টে কি দেবো না দেবো, তো কিনবো, কি বলে টাকা দেয় না, ওই যে খামগুলো গিফট, ওইটা কিনবো, কিনে তারপরে বাড়ি যাবো, বুঝছো। আর এখানে চোখের ডাক্তারের নাম লেখাবে না, বললো রবিবার বা সোমবার। তো আমি বললাম কাল আমি বাড়ি থাকবো না, বললো তাহলে সোমবার লেখাবে, নাহলে সকালবেলা সোমবার 9টা থেকে 12টার মধ্যে ফোন করবে, ওখানে নাম লিখে নেবে ওরা। ভালো। তো ডাক্তারের এখানে 50 টাকা ভিজিট ছিল, সেটা বেড়ে এখন 100 টাকা হয়েছে, দেখলাম লেখা। এই দেখো খাম নিয়ে নিয়েছি, আর 2টো নিয়ে নিয়েছি অনুষ্ঠান বাড়িতে গিফট দেওয়ার জন্য আর কি। তো একটা নিয়েছিলাম, তারপর আর ভাবলাম যে না চলো আর একটাও নিয়ে নিই। এই খামগুলো 10 টাকা করে নিল, তো জানি না কত কি দাম, 10 টাকা করে, 2টো 20 টাকা। এই যে বেরোচ্ছি, মানে কি মারাত্মক দাম বলে বোঝানো যাবে না। এই খামগুলো 10 টাকা করে একটা, 2টো 20 টাকা। আমি ভেবেছি 2টো 10 টাকা দাম, বললো না একটার দাম 10 টাকা। এমনিতে 1 টাকার করে কয়েন এর মধ্যে লাগানোই আছে, তাহলে 9 টাকা হলো। যেহেতু এঙ্গেজমেন্টে যাওয়ার, সেহেতু 2টো খামই নিতে হবে, 2জনকে দিতে হবে। আমি দাদাকে বললাম দাদা এঙ্গেজমেন্টে যাবো, তাহলে গিফট একজনকে দেবো না 2জনকে, বললো বুঝছো না, ছোটো ফ্রিজগুলো দেখো, বললো দিতে হয় 2জনকেই, তাই তো 2টো নিয়ে যাবো, তাহলে দাও 2টো, তাই 2টো নিয়ে যাচ্ছি। বেরিয়ে ওষুধের দোকান সব কিছু ঘুরে টুরে চলে এসেছি। আর এখানে দেখো শরীর চলছে না, কিন্তু হাতের নখ পালিশ পায়ের নখ পালিশগুলো তুলতেই হবে। তো দিদিভাই দিয়েছিল যে এইটা রিউমার, তো কোন দিদিভাই বুঝতেই পারছো, সুতপা দিদিভাই। তো সেইটাই ছিল, আমি এতদিন খুলিনি আর কি, ভেবেছি পুজোতে খুলবো সেই জন্য। তো এখন খুলেছি, এই যে খুলে নিয়ে এটা পরিষ্কার করছি। তো বাবু বললো যে মা, তো আমি পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছে, তো বাবু বললো মা তুমি রাখো, আমি তোমাকে করে দিচ্ছি, একটুখানি দাঁড়িয়ে যাও। ওই যে চলে এসছে ও নিতে, মা
যে দাও আমি তোমায় করে দিচ্ছি। আমি বললাম শরীরটা বলছে তোমার এত ক্লান্ত, তোমার শরীরটা তো ভালো না, তোমরা তাহলে করে দে বাবা। দেখো সন্তানের থেকে কি পাও না, এই তো বাবা মা পাও না, তাই না? যে বাবা মার কষ্ট দেখবে, ও দেখো করে দিচ্ছে। একটা মেয়ে একটা মাকে যেমন করে, আমার সোনা বাবা কিন্তু তাই করে। অনেকেই আমার সোনা বাবাকে নিয়ে অনেক রকম কথা বলে, সেটা আমি মা হয়ে সহ্য করতে পারি না, জানো তো। আমি জানি আমার সোনা বাবা কী করে, জানো তো। দেখো সুন্দর করে পা পরিষ্কার করে দিল আমাকে, আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমার নুপুর পরার খুব শখ গো, কিন্তু আমার নুপুরটা ছিঁড়ে নষ্ট হয়ে গেছে, একটা বানাতে পারছি না। আমি নুপুর পরতে খুব ভালোবাসি, তো দেখি নুপুর কবে পরি। এখানে হচ্ছে ওই যে সোনা বাবার নখ পালিশটা পরিয়েছে, আর এই নখ পালিশটা শেষ আর নেই, কারিয়ে টারিয়ে কুচিয়ে যা ওকে মানে ওই তুলিটা ঢুকিয়ে ঢুকিয়ে পরা হয়েছে। কত মাসে শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। আমার ব্লাউজের কালকে যেটা পরে যাব, হাতটা মানে টাইট হয়ে গেছিলো, সেটাকে খুলে আবার সেলাই করে দিল, বুঝেছ। তো এখন হচ্ছে খেতে দেবো। আজকে আমরা সবাই, ও বড়া ভাত খাবে আর আমি এক গাল ভাত খাবো, ছেলেও অল্প ভাত খাবে, সব হাত দিয়ে খাক। আর আমি খেতে দেবো আজ দুপুর এবেলা কথা বলেছিল যে যদি রুটি করতে হয় তাহলে আমি রুটি করে দেবো, তাই না? তোমার রুটি করতে হবে না, বললো ভাত থাকলে তাহলে ভাত দিয়ে দিও না, তাহলে ভাত আছে ভাত খেয়ে নাও। তো ভাত খাবে, সবাই হেঁচকি উঠছে, চলো খেয়ে আসি পরে কথা বলি। আজকে সবাই ভাত খেলাম, কর্তা বলেছিল যে আমি রুটি করে নেবো ওখানে। তারপরে তো ভাত ছিল, ছেলে একটু বললো আমি একটুখানি ভাত খাবো, ওর বন্ধুদের বাড়ি থেকে চিকেন চাউমিন খেয়ে এসছে। আমি তো একটুই ভাত খাবো, আর আমি আচার দিয়ে সোয়াবিন দিয়ে লঙ্কা দিয়ে দেখতে পাচ্ছি জম্পিয়ে মাখবো। আর কর্তা মশাই জল খেয়ে নিল, এবার আমরা খেয়ে দিয়ে তারপরে শোবো। আর তো চলো আজকের মতো ভিডিও এই অবধি রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে প্রচুর খাটনি গেছে, তার জন্য আজকে প্রচুর শরীর খারাপ হয়েছে, এত খাটনি গেছে সেই কারণে। তো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন ভিডিওর সাথে। আর আমি তো এইভাবে একটু কচু শাক খেলাম আর একটু সোয়াবিন আলু। তো কর্তা বলছিল কালকে অনুষ্ঠান বাড়ি যেতে পারবে, বললাম হ্যাঁ যেতে পারবো, দেখা যাক, যেতে না পারলে কালকে নয় সিদ্ধান্ত করবো যাবো কি যাবো না, এখন তো থাক।